নমস্কার। আজকের আলোচনা ন্যাথেনিয়েল ব্র্যান্ডনের বিখ্যাত বই দ্য 6 পিলার্স অফ সেলফ এস্টিম মানে আত্মসম্মানের 6টি স্তম্ভ নিয়ে। আমাদের হাতে যে তথ্যসূত্র আছে তা বলছে এটা শুধু একটা বই না, অনেকের জীবনে বেশ গভীর পরিবর্তন আনার মতো একটা গাইডলাইন। আমরা চেষ্টা করব এর গভীরে যেতে। একদম। ব্র্যান্ডনের মূল কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন আত্মসম্মান কোনো শৌখিনতার বিষয় না, এটা আমাদের মানসিকভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। উনি এটাকে ক্যালসিয়ামের সাথে তুলনা করেছেন। যেমন শরীরের জন্য ক্যালসিয়াম দরকার, তেমনি মনের সুস্থতার জন্য আত্মসম্মান দরকার। ও আচ্ছা। আজকের আলোচনায় আমরা দেখব এই আত্মসম্মান আসলে কি, এর ভিত্তিটা কোথায়, আর সবচেয়ে জরুরি ব্র্যান্ডনের মধ্যে কোন 6টা নিয়মিত অভ্যাসের মাধ্যমে এটা অর্জন করা বা টিকিয়ে রাখা যায়। তার মানে এটা শুধু ওই ফিল গুড ব্যাপারটার চেয়েও অনেক গভীর কিছু। ব্র্যান্ডিং তো শুরুতেই আত্মসম্মানের দুটো মূল উপাদানের কথা বলেছেন, তাই না? নিজেকে সক্ষম ভাবা আর নিজেকে সম্মান করা। হ্যাঁ, ঠিক তাই। প্রথমটা হলো সেলফ এফিকাসি, মানে আত্মকার্যকারিতা। জীবনের যে মৌলিক চ্যালেঞ্জগুলো আসে সেগুলো মোকাবেলা করার ক্ষমতা আমার আছে, এই বিশ্বাসটা। হুম। আর দ্বিতীয়টা হলো সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান, মানে আমি সুখ এবং সাফল্যের যোগ্য, এই অনুভূতি। এই দুটো মিলেই কিন্তু আত্মসম্মানের ভিতটা তৈরি হয়। কিন্তু ভিতটাকে শক্ত রাখতে হলে দরকার নিয়মিত পরিচর্যা, আর সেটাই হলো ওই 6টি স্তম্ভ বা অনুশীলন। বোঝা গেল। বেশ, তাহলে চলুন এই স্তম্ভগুলো বা অনুশীলনগুলো এক এক করে দেখি। প্রথম স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে সচেতনভাবে বাঁচা বা দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি। এর মানেটা ঠিক কি, আর কেন এটা এত গোড়ার বিষয়? সচেতনভাবে বাঁচা মানে হচ্ছে গিয়ে বাস্তবতার মুখোমুখি হওয়া। সেটা নিজের ভেতরের জগৎ হোক বা বাইরের। নিজের চিন্তা, অনুভূতি, চাহিদা, কাজ, এমনকি চারপাশের জগতের তথ্য বা ঘটনাগুলোর প্রতিও মনোযোগী হওয়া। সেগুলোকে অস্বীকার না করা বা এড়িয়ে না যাওয়া। একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, কেউ হয়তো জানে যে তার একটা নির্দিষ্ট আচরণ হয়তো তার সম্পর্কের ক্ষতি করছে, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে বা নানা রকম অজুহাত দিয়ে বিষয়টাকে হালকা করে দেখছে। ব্র্যান্ডন বলছেন এটাই অসচেতনতা। আচ্ছা। এর বিপদটা হলো, যা আমরা দেখি না বা স্বীকার করি না সেটা তো আমরা বদলাতেও পারি না, তাই না? হ্যাঁ। ফলে আমরা ভুল সিদ্ধান্ত নিই, হয়তো একই ভুলের পুনরাবৃত্তি করি অথবা সুযোগ হাতছাড়া করে ফেলি। তার মানে এটা নিছক পজিটিভ থিঙ্কিং বা সবকিছু ভালো ভালো ভাবার চেষ্টা করা নয়। একেবারেই নয়। সচেতনতা মানে হলো সত্যটা দেখা, সেটা পছন্দের হোক বা অপছন্দের। যা আছে সেটাকে স্বীকার করা। ধরুন, কোনো একটা প্রজেক্টে সমস্যা হচ্ছে। সচেতনতা মানে সমস্যাটা নেই ভান করা নয়, বরং সমস্যাটা কোথায়, কেন হচ্ছে সেটা পরিষ্কারভাবে দেখা। হুম। এটাকে ব্র্যান্ডেন প্রথম স্তম্ভ বলছেন, হ্যাঁ। কারণ আপনি যদি জানেনই না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন বা আপনার চারপাশে কি ঘটছে, তাহলে পরের পদক্ষেপগুলো নেবেন কি করে? আত্ম-উন্নতির যে কোনো যাত্রার এটাই তো শুরু। বাস্তবতাকে স্বীকার না করলে বাকি স্তম্ভগুলো আসলে অর্থহীন হয়ে পড়ে। খুব জরুরি একটা পার্থক্য। তাহলে সচেতনতা যদি আমাদের নিজের এবং পারিপার্শ্বিক বাস্তবতার আয়না দেখায়, যার মধ্যে নিজের দুর্বলতা বা অপূর্ণতাও থাকতে পারে, তখন দ্বিতীয় স্তম্ভ আত্মগ্রহণ বা দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স কিভাবে কাজ করে? চমৎকার একটা সংযোগ। সচেতনতার আলোয় যখন নিজের খুঁত, ভুল বা সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়, হুম। তখন স্বাভাবিকভাবেই একটু অস্বস্তি লাগতে পারে। এখানেই আত্মগ্রহণের ভূমিকাটা আসে। আত্মগ্রহণ মানে হলো নিজের এই সমস্ত দিককে, ভালো, মন্দ, দুর্বলতা, শক্তি, কোনো রকম বিচার না করে বা অস্বীকার না করে সেগুলোকে মেনে নেওয়া। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, নিজের দুর্বলতা বা ভুলগুলোকে গ্রহণ করে নিলে কি আমরা সেগুলোর পরিবর্তনের চেষ্টা ছেড়ে দেব? মানে এটা কি এক ধরনের নিষ্ক্রিয়তা হয়ে গেল না? খুব স্বাভাবিক প্রশ্ন। ব্র্যান্ডেন কিন্তু জোর দিয়েই বলেছেন, আত্মগ্রহণ মানে নিষ্ক্রিয়তা বা হাল ছেড়ে দেওয়া নয়, বরং ব্যাপারটা ঠিক তার উল্টো। ও, কিভাবে? দেখুন, যখন আমরা নিজেদের কোনো অংশকে অস্বীকার করি বা ঘৃণা করি, তখন আমরা আসলে তার সাথে একটা নিরন্তর যুদ্ধে জড়িয়ে পড়ি। এই যুদ্ধ প্রচুর মানসিক শক্তি নষ্ট করে। আত্মগ্রহণ এই যুদ্ধটা থামিয়ে দেয়। এটা বলে, হ্যাঁ, এই মুহূর্তে আমি এরকম,
আমার এই দুর্বলতা আছে। এই স্বীকৃতিটা মনকে শান্ত করে আর সেই শক্তিটাকে মুক্ত করে যা আগে আত্মবিদ্বেষে খরচ হচ্ছিল। এবার ওই মুক্ত শক্তি দিয়ে আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারি কোন দিকটা বদলাতে চাই, কোনটা নিয়ে কাজ করতে চাই। তাই আত্মগ্রহণ আসলে পরিবর্তনের পথে প্রথম সুস্থ পদক্ষেপ। এটা আত্মপীড়ন নয়। অগ্রহণযোগ্যতা প্রায়শই উদ্বেগ, হীনমন্যতা তৈরি করে আর পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বাহ, এই ব্যাখ্যাটা খুব শক্তিশালী। নিজেকে গ্রহণ করার পর সম্ভবত নিজের জীবনের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ আসে। তৃতীয় স্তম্ভটি তো এটাই, আত্মদায়িত্ব বা দ্য প্র্যাকটিস অফ সেলফ রেসপন্সিবিলিটি। ঠিক ধরেছেন। আত্মগ্রহণ যদি হয় নিজেকে বোঝা এবং নিজের প্রতি সদয় হওয়া, তাহলে আত্মদায়িত্ব হল নিজের জীবনের চালকের আসনে বসা। এর মূল কথাটা হলো আমি আমার পছন্দ, আমার কাজ, আমার লক্ষ্য অর্জন, আমার মানসিক সুস্থতা এবং আমার সুখের জন্য প্রাথমিকভাবে দায়ী। তার মানে এই না যে বাইরের পরিস্থিতির কোনো প্রভাব নেই। না, তা নয়। বাইরের পরিস্থিতি বা অন্যের আচরণের প্রভাব অবশ্যই আছে, কিন্তু আমার প্রতিক্রিয়া কি হবে, আমি কি সিদ্ধান্ত নেব, আমি কতটা চেষ্টা করব, সেই দায়টা আমারই। এটা কি শুধুই অন্যদের দোষ না দেবার মানসিকতা, নাকি এর চেয়েও বেশি কিছু? এটা দোষারোপ না করার চেয়েও বেশি। এটা হলো সক্রিয়ভাবে নিজের জীবনের কর্তা বা এজেন্ট হিসাবে নিজেকে দেখা, ভিকটিম বা পরিস্থিতির শিকার হিসাবে নয়। ব্র্যান্ডন বলছেন, যখন আমরা দায়িত্ব নিই তখন আমরা নিজেদেরকে অসহায় ভাবা বন্ধ করি। ঠিক। আমরা বুঝতে পারি আমাদের নিয়ন্ত্রণের একটা গণ্ডি আছে এবং সেই গণ্ডির মধ্যে অনেক কিছু করতে পারি। যেমন ধরুন, আমি হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না দেশের অর্থনীতি কেমন চলছে, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করা বা আমার খরচের অভ্যাসে পরিবর্তন আনা। এই বোধটা এক ধরনের স্বাধীনতা এবং ক্ষমতা দেয়। এটা একই সাথে বেশ ক্ষমতায়নকারী, কিন্তু একটু ভীতিপ্রদও মনে হতে পারে। এত বড় দায়িত্ব, কোথা থেকে শুরু করা যেতে পারে এর অনুশীলন? শুরুটা ছোট ছোট পদক্ষেপেই হতে পারে। যেমন নিজের সময়ের ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া, নিজের দেওয়া কথা রাখার চেষ্টা করা, নিজের আবেগীয় প্রতিক্রিয়ার কারণ খোঁজা এবং সেগুলোর দায়িত্ব নেওয়া। প্রতিদিনের এই ছোট ছোট দায়িত্বে সফল হওয়া থেকেই ধীরে ধীরে বড় দায়িত্ব নেওয়ার আত্মবিশ্বাস আর ক্ষমতা তৈরি হয়। এটা আসলে অভ্যাসের ব্যাপার। দায়িত্ব নেওয়ার এই বোধ থেকে কি তাহলে নিজের অধিকার বা প্রয়োজন নিয়ে কথা বলার সাহস জন্মায়? মানে চতুর্থ স্তম্ভ, আত্মদৃঢ়তা বা দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস কি সেদিকেই ইঙ্গিত করে? একদম, খুব সুন্দরভাবে ধরেছেন। আত্মদায়িত্ব যদি হয় নিজের জীবনের মালিকানা নেওয়া, তাহলে আত্মদৃঢ়তা হল সেই মালিকানার ভিত্তিতে নিজের প্রয়োজন, চিন্তা, বিশ্বাস এবং অনুভূতিকে সম্মান করা এবং সেগুলোকে যথাযথভাবে প্রকাশ করা। এটা শুধু অন্যের কাছে নিজের দাবি তুলে ধরা নয়, তার আগে নিজের কাছে নিজের চিন্তা বা অনুভূতিকে বৈধ মনে করা। তার মানে এটা শুধু বাইরের আচরণ নয়, একটা ভেতরের অবস্থানও। ঠিক তাই। আত্মদৃঢ়তা মানে কিন্তু আগ্রাসী হওয়া বা অন্যকে ছোট করা নয়, আবার সবকিছু মুখ বুজে মেনে নেওয়া বা নিজেকে গুটিয়ে রাখাও নয়। এটা হলো নিজের সত্তাকে সম্মান করে এবং অবশ্যই অন্যের সম্মান বজায় রেখে নিজের সত্যটা প্রকাশ করা। যেমন কর্মক্ষেত্রে যদি মনে হয় আপনার ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপানো হচ্ছে, সেটা বিনয়ের সাথে কিন্তু স্পষ্টভাবে বলতে পারা, অথবা ব্যক্তিগত সম্পর্কে নিজের সীমানাটা কোথায় সেটা জানানো। এর মূলে আছে এই বিশ্বাসটা যে আমার চিন্তা, অনুভূতি ও চাহিদারও গুরুত্ব আছে। ব্র্যান্ডন মনে করেন, যারা আত্মদৃঢ় হতে পারে না তারা প্রায়শই নিজেদের অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ মনে করে, যা আত্মসম্মানকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। এই দৃঢ়তা বা নিজের জন্য দাঁড়ানোর ক্ষমতা, এটা কোন দিকে চালিত হওয়া উচিত? এখানেই কি পঞ্চম স্তম্ভ, উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন বা দ্য প্র্যাকটিস অফ লিভিং পারপাসফুলির প্রাসঙ্গিকতা আসে? হ্যাঁ, খুব সুন্দরভাবে যুক্ত করেছেন। আত্মদৃঢ়তা যদি হয় নিজের ভেতরের ইঞ্জিনটা চালু রাখা, তাহলে উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন হল সেই ইঞ্জিনের সাহায্যে কোন পথে চলব তার একটা দিক নির্দেশনা ঠিক করা। ব্র্যান্ডন বলছেন, মানুষের শুধু বেঁচে থাকার জন্য নয়, একটা কারণ নিয়ে বাঁচার প্রয়োজন আছে। উদ্দেশ্যপূর্ণ জীবন মানে হল সচেতনভাবে নিজের জন্য লক্ষ্য ঠিক করা। সেটা স্বল্পমেয়াদীও হতে পারে বা দীর্ঘমেয়াদী, এবং সেই লক্ষ্য পূরণের জন্য নিজের দক্ষতা ও সামর্থ্যকে কাজে লাগানো।
লক্ষ্যগুলো কি খুব বড় বা মহৎ কিছু হতে হবে, যেমন সমাজসেবা বা ওই জাতীয় কিছু? একেবারেই না। ব্র্যান্ডেন খুব স্পষ্ট করে বলেছেন, উদ্দেশ্যের আকারটা বড় কথা নয়, উদ্দেশ্যের উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে নতুন একটা ভাষা শেখা, নিজের স্বাস্থ্যের উন্নতি করা, কোনো একটা সামাজিক কাজে যুক্ত হওয়া বা নিজের পেশাগত দক্ষতা বাড়ানো। আচ্ছা। মূল বিষয়টা হল নিজের সময় ও শক্তিকে সচেতনভাবে কোনো অর্থপূর্ণ লক্ষ্যের দিকে চালিত করা। লক্ষ্যহীন জীবনকে তিনি তুলনা করেছেন একটা দিকচিহ্নহীন নৌকার সাথে, বুঝলেন, যা কেবল স্রোতের টানে ভেসে চলে কিন্তু কোথাও পৌঁছায় না। উদ্দেশ্য আমাদের জীবনে একটা কাঠামো দেয়, প্রেরণা যোগায় এবং ছোট ছোট অর্জনগুলো আত্মবিশ্বাস বাড়ায়। এটা আমাদের মনে করায় যে আমরা শুধু পরিস্থিতির শিকার নই, আমরা জীবনে কিছু তৈরি করতে পারি, অবদান রাখতে পারি। এই উদ্দেশ্য নিয়ে চলার পথে নিজের নীতি বা আদর্শের সাথে সামঞ্জস্য রাখাটা কতটা জরুরি? মনে হচ্ছে ষষ্ঠ স্তম্ভ বা দ্য প্র্যাকটিস অফ পার্সোনাল ইন্টিগ্রিটি এখানেই প্রাসঙ্গিক হয়ে উঠছে। একেবারে সঠিক জায়গায় এসেছেন। ব্যক্তিগত সততা হল এই পুরো কাঠামোর চূড়ার মতো, যা সব স্তম্ভকে একসাথে ধরে রাখে। এর সহজ অর্থ হল নিজের ঘোষিত মূল্যবোধ, বিশ্বাস ও নীতির সাথে নিজের আচরণের মিল রাখা। অর্থাৎ যা বিশ্বাস করি তা বলা এবং যা বলি তা করা। মানে কথা আর কাজে মিল থাকা। ঠিক। যখন আমাদের কথা আর কাজের মধ্যে ফারাক থাকে, যখন আমরা ভণ্ডামি করি, মিথ্যা বলি বা প্রতারণা করি, তখন আমরা শুধু অন্যদেরকেই ঠকাই না, আসলে সবচেয়ে বেশি ঠকাই নিজেকে। নিজের প্রতি নিজের সম্মান তখন স্বাভাবিকভাবেই কমে যায়। তাহলে ব্যক্তিগত সততা শুধু অন্যদের সাথে সৎ থাকা নয়, বরং নিজের বিবেকের সাথে নিজের আদর্শের সাথে সৎ থাকা, ব্যাপারটা এই। একদম। এটাকে বলা যেতে পারে নিজের সাথে নিজের একটা চুক্তি রক্ষা করা। ব্র্যান্ডেন এটাকে বলেছেন ইন্টিগ্রেশন বা সংহতকরণ, যেখানে চিন্তা, অনুভূতি, কথা এবং কাজ সব এক সূত্রে গাঁথা থাকে। এই সততা বজায় রাখতে অনেক সময় কিন্তু সাহসের প্রয়োজন হয়। হয়তো জনপ্রিয় মতের বিরুদ্ধে যেতে হয় বা কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু দীর্ঘমেয়াদে এটাই আত্মসম্মানের সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি তৈরি করে। কারণ তখন আমরা আয়নায় নিজের দিকে তাকাতে পারি কোনো লজ্জা বা অপরাধ বোধ ছাড়াই। এই যে ৬টি স্তম্ভের কথা আমরা শুনলাম, সচেতনতা, গ্রহণ, দায়িত্ব, দৃঢ়তা, উদ্দেশ্য এবং সততা, এগুলোর অনুশীলন জীবনে ঠিক কী ধরনের বাস্তব পরিবর্তন আনতে পারে? উৎস এ ব্যাপারে কি বলছে? হ্যাঁ, উৎস বলছে এই ৬টি স্তম্ভের অনুশীলন জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রকে বেশ গভীরভাবে প্রভাবিত করে। যেমন ধরুন, বলুন। সম্পর্কের ক্ষেত্রে যাদের আত্মসম্মান বেশি তারা সাধারণত বেশি সুস্থ, সম্মানজনক এবং প্রেমপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। তারা অন্যের ওপর খুব বেশি নির্ভরশীল হওয়া বা অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করার চেয়ে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করে। তারা যেমন নিজের সীমানা রক্ষা করতে জানে, তেমনি অন্যের সীমানাকেও সম্মান করে। এটা খুব গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে উচ্চ আত্মসম্মান কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ায়, ফলে ঝুঁকি নেওয়ার সাহস বাড়ে, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা তৈরি হয়, ব্যর্থতা থেকে দ্রুত শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো যায়। এরা সাধারণত ভালো সমস্যা সমাধানকারী হয় এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও এদের মধ্যে বেশি দেখা যায়। এরা শুধু সাফল্য অর্জনই করে না, বরং নিজেদের সেই সাফল্যের যোগ্যও মনে করে। আচ্ছা। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ব্র্যান্ডেন তো আত্মসম্মানকে মানসিক স্বাস্থ্যের মূল ভিত্তি মনে করেন। এর অভাব উদ্বেগ, হতাশা, হীনমন্যতা, অতিরিক্ত আত্মসমালোচনা, এমনকি আসক্তির মতো সমস্যার ঝুঁকি বাড়ায়। অন্যদিকে সুস্থ আত্মসম্মান মানসিক স্থিতিশীলতা দেয়, আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং জীবনের চাপ মোকাবেলার ক্ষমতা বাড়ায়। আর সুখ? সুখ ও পূর্ণতার অনুভূতি। আত্মসম্মান সরাসরি সুখের গ্যারান্টি না দিলেও এটা সুখ অনুভব করার এবং জীবনকে উপভোগ করার ক্ষমতা বাড়ায়। যাদের আত্মসম্মান বেশি তারা নিজেদেরকে আনন্দ ও ভালোবাসার যোগ্য মনে করে, যা তাদের জীবনে আরও বেশি ইতিবাচক অভিজ্ঞতা আনতে সাহায্য করে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কোন বার্তাটি নিতে পারি, যা মনে রাখাটা সবচেয়ে জরুরি? আমার মনে হয় সবচেয়ে জরুরি বার্তা হল আত্মসম্মান কোনো স্থির বস্তু নয় যা একবার অর্জন করলে চিরকাল থেকে যাবে। এটা আকাশ থেকে পড়ে না বা এটা জন্মগত অধিকারও নয়। ব্র্যান্ডেনের মতে আত্মসম্মান হলো একটা অর্জন। অর্জন।
হ্যাঁ, যা এই 6টি স্তম্ভের নিয়মিত, সচেতন এবং আজীবন অনুশীলনের ফল। খেয়াল করবেন, উনি প্রত্যেকটির আগে দ্য প্র্যাকটিস অফ কথাটা ব্যবহার করেছেন। এই স্তম্ভগুলো আসলে 6টি প্র্যাকটিস বা অভ্যাস। এগুলো বিশেষ কোনো কাজ নয়, বরং জীবনযাপনের একটা ভঙ্গি। অর্থাৎ এটা একটা নিরন্তর প্রক্রিয়া, কোনো গন্তব্য নয়। যেমন ধরুন শরীর চর্চা। ঠিক তাই, এটা সাঁতার কাটার মতো, থামলেই ডুবে যাওয়ার ভয় থাকে। প্রতিদিন সচেতনভাবে বাঁচা, নিজেকে গ্রহণ করা, নিজের দায়িত্ব নেওয়া, নিজের সত্য প্রকাশ করা, উদ্দেশ্য নিয়ে চলা এবং নিজের কথার সাথে কাজের মিল রাখা, এই অভ্যেসগুলোই আত্মসম্মানকে বাঁচিয়ে রাখে এবং শক্তিশালী করে। মূল ক্ষমতাটা বাইরের কারোর হাতে নয়, নিজের ভেতরেই আছে। সেই ভেতরের শক্তিকে চিনে, তাকে সম্মান করে, কাজে লাগানোর মাধ্যমেই আত্মসম্মান গড়ে ওঠে। অসাধারণ একটা আলোচনা হলো আজ। ন্যাথানিয়েল ব্র্যান্ডনের এই 6টি স্তম্ভ যে শুধু তত্ত্বকথা নয়, বরং আত্মসম্মান গড়ে তোলার জন্য অত্যন্ত বাস্তবসম্মত এবং কার্যকরী কিছু অনুশীলন, তা আমরা দেখলাম। সচেতনতা, গ্রহণ, হ্রাসস্থিত্ব, দৃঢ়তা, উদ্দেশ্য এবং সততা, এগুলো শুধু জানার বিষয় নয়, জীবনে চর্চা করার বিষয়। একদম। আর পুরো বিষয়টির সারমর্ম বোঝানোর জন্য ব্র্যান্ডন একটি অত্যন্ত শক্তিশালী উপমা ব্যবহার করেছেন, যা সত্যিই ভাবার মতো। তিনি বলেছেন, সেলফ এস্টিম ইজ দি ইমিউন সিস্টেম অফ দ্য মাইন্ড। বাহ, মনের রোগ প্রতিরোধ ব্যবস্থা! এই তুলনাটা আসলেই গভীর। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন আমাদের নানা রকম জীবাণু বা অসুস্থতা থেকে রক্ষা করে, আমাদের লড়তে সাহায্য করে, তাই না? হ্যাঁ। তেমনি আত্মসম্মান আমাদের মানসিক আঘাত, ব্যর্থতা, সমালোচনা, প্রত্যাখ্যান বা জীবনের অন্যান্য চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার শক্তি যোগায়। এটা আমাদের ভেতরের ঢাল, যা আমাদের মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করে, স্থিতিশীল রাখে এবং জীবনের ঝড়েও এগিয়ে চলার ক্ষমতা দেয়। এটা শুধু রক্ষা করে না, বরং আমাদের বিকশিত হতেও সাহায্য করে। সত্যি ভাবনার বিষয়। এই আলোচনা শেষে একটা বিষয় মনে আসছে, যদি আত্মসম্মান এই 6টি স্তম্ভের অনুশীলনে গড়া একটা মানসিক পেশির মতো হয়, তাহলে এই মুহূর্তে নিজের সামগ্রিক মানসিক শক্তি বাড়াতে কোন স্তম্ভ বা অনুশীলনের উপর সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন? আর সেই অনুশীলনটিকে শক্তিশালী করার জন্য আজই ছোট্ট কোনো একটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এটা হয়তো সবার নিজের জন্য ভাবার একটা ভালো দিক হতে পারে।